সাংবাদিকরা আগেই জানে যে কোথায় থামতে হবে। যে এই যে এজেন্ডা সেটিংসটা তৈরি হয়ে গেছে, এটা আসলে মিডিয়ার পরিবেশটাকে কিভাবে বদলে দিচ্ছে? ডিজিটাল সিকিউরিটি আইনে যত মামলা হয়েছে তার 90% বেশি মামলায় সবাই খালাস পেয়েছেন শেষ পর্যন্ত, কোনো বিচারে কোনো অভিযোগ প্রমাণও হয়নি। খবরটা হবে, কোনটা হবে না, কিংবা কোনটা সফট টোন হবে, সেটা কি আইনটা ইনভিজিবল এডিটর হিসেবে কাজ করে? আমি সোশ্যাল মিডিয়ায় সেই কথা লিখি না যে কথা আমি পত্রিকায় লিখতে পারবো না। এখনও অনেকেই সত্য বলতে ভয় পান। কেন ভয় পান? কারণ মব। মিডিয়া রিফর্ম কমিশনের প্রস্তাবনায় ওয়ান হাউস ওয়ান মিডিয়া নীতির কথা বলা হয়েছে। একই মালিকানাধীন প্রতিষ্ঠানে দুটি বাংলা পত্রিকা, একটি ইংরেজি পত্রিকা, দুটি টেলিভিশন চ্যানেল, এরকম 4-5টি প্রতিষ্ঠান আছে। এই 4-5টি প্রতিষ্ঠানের প্রত্যেকটিরই আলাদা আলাদা সম্পাদক আছেন। তাদের সম্পাদকীয় সিদ্ধান্ত নেওয়ার যদি স্বাধীনতা থাকতো, তাহলে এই 5 প্রতিষ্ঠানে একই প্রতিবেদন দিনের পর দিন কি প্রকাশ হতে পারে? দেশের নাগরিকরা কর দেন, সেই করের টাকায় টেলিভিশন চলে। তো সেখানে এক পক্ষের ভাষ্য কেন প্রচারিত হবে? সেখানে কেন সব পক্ষের মতামতের প্রতিফলন হবে না? শিক্ষা কি আমাদেরকে যথেষ্ট পরিমাণে কিউরিয়াস করে তোলে? আমরা কি সবসময় জানতে চাই এইটা কেন হলো? প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ফাইন লাইনের আজকের পর্বে আপনাদের জানাই স্বাগতম। ফাইন লাইনে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার বিষয়ক নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে। আজকে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আমি থাকছি, মাহবুবা ইসলাম সুজানা। আমাদের আজকের অতিথি কামাল আহমেদ, একজন সিনিয়র সাংবাদিক ও সম্পাদক। দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা আছে তার। বর্তমানে তিনি নিযুক্ত রয়েছেন দ্য ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর হিসেবে। ফাইনালে আপনাকে স্বাগতম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের মধ্যে আসার জন্য। আপনার আমরা একদম ব্যক্তিগত জার্নিটা দিয়ে শুরু করতে চাই যে আপনি এত বছরের সাংবাদিকতা, দেশে বিদেশে কাজ করার পর যখন নিজেকে দেখেন, তো পুরো জার্নিটাতে কোন অভিজ্ঞতা বা কোন মুহূর্তটা সবচেয়ে বেশি ফুটে ওঠে স্মৃতিতে? এটা আলাদা করে বলা খুবই মুশকিল, কারণ আমি সাংবাদিকতায় আমার প্রায় কত বছর বলবো, 40 বছর তো বটেই। এমনকি আমি ছাত্র জীবনেও স্থানীয় পত্রিকায় কলাম লেখা শুরু করেছিলাম। সো সে কারণে যদি ধরি তাহলে এটা আসলে 40-এরও অনেক বেশি। তো বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্ত আছে, বিভিন্ন সময় বিভিন্ন অভিজ্ঞতা আছে, যেগুলো একটার সাথে আরেকটাকে তুলনা করা যাবে না। এগুলো প্রত্যেকটাই অনন্য বলতে পারেন। সবার জীবনে সবসময় সব ধরনের সুযোগ আসে না, কিন্তু আমি বলবো যে আমি সেদিক থেকে যথেষ্ট সৌভাগ্যবান যে আমি অনেকগুলো সুযোগ পেয়েছি বিচিত্র ধরনের কাজ করার। আপনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশি মিডিয়াতে কাজ করেছেন, খুব কাছ থেকে রিপোর্টার হিসেবে, এডিটর হিসেবে, এবং পলিসি লেভেলে মিডিয়া রিফর্ম কমিশনের দায়িত্বেও ছিলেন। এবং আপনার লেখায় বারবার রিসেন্ট যে ডিজিটাল সিকিউরিটি আইন, তারপর সাইবার সিকিউরিটি আইন, এই মিলিয়ে যে একটা ভয়ভিত্তিক আইনি পরিবেশ তৈরি হয়েছে, সেখানে আপনি বলেছেন যে সাংবাদিকরা আগেই জানে যে কোথায় থামতে হবে। যে এই যে এজেন্ডা সেটিংসটা তৈরি হয়ে গেছে, এটা আসলে মিডিয়ার পরিবেশটাকে কিভাবে বদলে দিচ্ছে? মানুষের মধ্যে এক ধরনের ভয় তো ঢোকেই, একটা প্রবণতা সরকারের মধ্যে, বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন অথবা খুব প্রভাবশালী সমাজে রাজনৈতিকভাবে ক্ষমতাধর, তারা বিরোধী দলেও থাকতে পারেন, এদের মধ্যে এক ধরনের প্রবণতা থাকে, আচ্ছা আমি আপনাকে দেখে নেব, আপনি আমার বিরুদ্ধে এটা লিখেছেন। এই যে দেখে নেব, এই দেখে নেওয়া থেকে কিন্তু তারা বিচার চান না। তারা যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন, সেই ক্ষতির মোকাবেলায় যে তারা একটা বিচার চাইবেন, সেই বিচার চান না, তারা চান একটা শিক্ষা দিতে। এবং সেই শিক্ষাটা সবচাইতে ভালো উপায় বোধহয় জেলখানায় পাঠানো, এবং জেলখানায় পাঠিয়ে অন্তত জেলের ভাত খাওয়ানো গেল, কিছুদিন জেলে থাকলো, এইটা হলো প্রধান লক্ষ্য হয়ে ওঠে। এবং যে কারণে আপনি দেখবেন যে ডিজিটাল সিকিউরিটি আইনে যত মামলা হয়েছে তার 90% বেশি মামলায় সবাই খালাস পেয়েছেন শেষ পর্যন্ত, কোনো বিচারে কোনো অভিযোগ প্রমাণও হয়নি। কিন্তু অনেককেই দিনের পর দিন জেলে থাকতে হয়েছে।
মাসের পর মাস জেলে থাকতে হয়েছে, কারণ ওই আইনে বিধান একটা জুড়ে দেওয়া হয়েছিল যেটা জামিনযোগ্য নয়। তো এখন যে কোনো মামলা যখন জামিনযোগ্য থাকে না, তখন সেই আইনে অপপ্রয়োগের ঝুঁকি বা সেই আইনের অপপ্রয়োগের বিপদ কে মোকাবেলা করতে রাজি হবে বলেন? তো সেই কারণেই সমস্যাটা থেকে যায় এবং এটা ভীতির পরিবেশ তৈরি করে, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে সেটাই হয়েছিল। এক্ষেত্রে কি কোন খবরটা হবে, কোনটা হবে না, কিংবা কোনটা সফট টোন হবে, সেটা কি আইনটা ইনভিজিবল এডিটর হিসেবে কাজ করে? আইন তো সবসময় মেনে চলার জন্য, সেটা যে আইনই হোক, সেটা ডিজিটাল সিকিউরিটি আইন হোক অথবা সাধারণভাবে সংবাদপত্রের জন্য প্রযোজ্য যে সমস্ত আইন আছে, যেমন প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট, কিংবা সাংবাদিকদের জন্য যে সমস্ত নীতিমালাগুলো রয়েছে সেই সমস্ত নীতিমালা মেনে চলার প্রশ্ন, এগুলো সব কিছুই তো হলো যে আপনি আপনার দায়িত্ববোধ সম্পর্কে যেন সচেতন থাকেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন, সেই অনুযায়ী আপনি কথা বলেন, সেই অনুযায়ী আপনি লেখেন। আমার এই ক্ষেত্রে খুব একটা সাধারণ নীতিমালা আছে ব্যক্তিগত জীবনে, যে আমি সোশ্যাল মিডিয়ায় সেই কথা লিখি না যে কথা আমি পত্রিকায় লিখতে পারবো না, আবার আমি পত্রিকায় সে কথা লিখি না যে কথা আমি সম্প্রচার মাধ্যমে বলতে পারবো না। সুতরাং সেখানে আপনাতেই এক ধরনের সচেতন সতর্কতা কাজ করে, কিন্তু এই সতর্কতা সেন্সরশিপ না, তথ্য প্রবাহ বাধা দেওয়ার জন্যে সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে কোনো দ্বিধা দ্বন্দ্ব মোটেও সেটা নয়। এটা হচ্ছে দায়িত্বশীলতার জায়গা থেকে, এবং সেই দায়িত্বশীলতার জায়গা থেকেই আমি সাংবাদিকতাটা করে এসেছি এবং করে যাব। আমার বিশ্বাস যারাই সাংবাদিকতা ভালোভাবে করতে চান তারা এই নীতি অনুসরণ করেন, সত্য তুলে ধরেন, তথ্য বিকৃতি ঘটান না, এবং যদি কোথাও দায়িত্বশীলতার কারণে একেবারে সরাসরি সঠিক কথাটা বলা না সম্ভব হয়, তাহলে তারা সেটা বলেন না, অথবা ঘুরিয়ে বলেন, অথবা প্রশ্ন করার মতন করে প্রশ্ন করেন, যা থেকে মানুষ বুঝে নেয় যে এই প্রশ্ন যে উঠছে, এই প্রশ্নটা কেন উঠছে। এই প্রশ্নটা উঠছে কোথাও একটা নিশ্চয়ই অনিয়ম হয়েছে, কোথাও নিশ্চয়ই একটা ব্যত্যয় ঘটেছে, এবং সেভাবেই কিন্তু সাংবাদিকতায় আপনি এগিয়ে যেতে পারেন, মানুষের কাছে সঠিক জিনিসটা তুলে ধরতে পারেন, মানুষকে সচেতন করতে পারেন, যেটা আমাদের দায়িত্ব সংবাদ মাধ্যমের। এই আইনের ক্ষেত্রে কি ইনভেস্টিগেটিভ জার্নালিজমে মানে হাই রিস্ক থাকে, বা এটা কি গত 15 বছর রেজিমে হিসেবে আমরা যদি বলি যে এটা ঠিক কতটুকু সেলফ সেন্সরশিপের শিকার হয়? সেলফ সেন্সরশিপের শিকার তো হয়ই। আমি তো একটু আগেই বললাম যে মানুষ আপনাকে যখন শিক্ষা দেওয়ার একটা মানসিকতা নিয়ে ক্ষমতাধররা দাপট দেখাবেন, তখন আপনি অনুসন্ধানী সাংবাদিকতা করতে পারবেন না। করতে গেলে আপনাকে ওই ভয়টা সবসময় তাড়া করে ফিরবে, এবং এই ভয়টা শুধু আপনার ব্যক্তি জীবনের জন্য না, একটা প্রতিষ্ঠানের জন্য। আপনি চিন্তা করুন একটি বড় প্রতিষ্ঠানের কথা, অথবা কিংবা একটা মাঝারি ছোট প্রতিষ্ঠানের কথা। সংবাদ মাধ্যম, ধরুন প্রথম আলো, একটা বড় প্রতিষ্ঠান, তাদের শতাধিক সাংবাদিক কাজ করেন। ওই প্রতিষ্ঠানে সাংবাদিকতার বা সংবাদপত্র পরিচালনার জন্যে সাধারণ বিভাগ, পত্রিকা বিতরণ বিভাগ, অর্থ বিভাগ ইত্যাদি নানা বিভাগ মিলিয়ে কয়েকশো লোক কাজ করেন। তো এই প্রতিষ্ঠানটায় এই কয়েকশো লোক যারা কাজ করেন তাদের আবার পরিবার আছে। প্রত্যেকের পরিবার যদি আপনি অন্তত 3জন 4জন করেও ধরেন ন্যূনতম, তাহলে হাজার খানেকের উপরে মানুষ বা কয়েক হাজার মানুষ, 2000 মানুষ হয়তো এই প্রতিষ্ঠানটির উপর নির্ভরশীল। একজন ব্যক্তি ঝুঁকি চাইলেই নিতে পারেন না, কারণ আমরা দেখেছি যে রেকর্ড আছে যে পত্রিকার উপরে হামলা হয়, প্রতিষ্ঠানের উপরে হামলা হয়। তো একটা প্রতিষ্ঠানকে যখন বন্ধ করে দেওয়ার প্রশ্ন ওঠে, এই পর্যায়ে চলে যায় সরকার কিংবা ক্ষমতাধর ব্যক্তিরা, তখন তার দায় দায়িত্ব কার কাঁধে পড়বে, সেটা একটা বিবেচনার বিষয়। আমরা তো দেখেছি এদেশে টেলিভিশন কেন্দ্র বন্ধ হয়েছে একাধিক। আপনার 21 টিভি একবার বন্ধ হয়েছিল, তারপর আপনি যদি বলেন দিগন্ত টিভি, ইসলামিক টিভি, পত্রিকার ক্ষেত্রে আমার দেশ, এগুলো বন্ধ হয়েছিল, এবং সেখানে অনেক মানুষ বেকার হয়েছে, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সে কারণেই এখানে স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন উঠবে যে আচ্ছা, এটা যদি ব্যক্তি ছাড়াও প্রতিষ্ঠানের উপরে ঝুঁকি তৈরি করে, তাহলে সেই ঝুঁকি নেওয়াটা বাস্তবসম্মত হবে কি না, এবং সেখান থেকেই সেলফ সেন্সরশিপটা শুরু হয়।
তো এই সেলফ সেন্সরশিপ আছে, এই কথা অস্বীকার করার কোনো কারণ নেই। এবং সরকারের দিক থেকে যখন পরিবর্তন এসছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটেছে, এখন একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে। এই অন্তর্বর্তী সরকারের সময় তো সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হওয়ার কথা, থাকার কথা, কিন্তু তারপরে এখনও অনেকেই সত্য বলতে ভয় পান। কেন ভয় পান? কারণ মব, এই যে দলবদ্ধভাবে দঙ্গলবাজি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যে হাঙ্গামা তৈরি হচ্ছে, আপনি চিন্তা করেন একই প্রতিষ্ঠানের সামনে অবরোধ বসিয়ে সেখানে গরু জবাই করে উৎসব করা, কিংবা তারপরে আবার সেই প্রতিষ্ঠানে যে হামলা করা, অগ্নিসংযোগ করা, আগুন লাগানোর পরে সেই ভবনে আটকা পড়া সাংবাদিকদেরকে বেরোতে না দেওয়া, আগুন নিভাতে না দেওয়া, তার মানে আপনি সাংবাদিকদেরকে পুড়িয়ে মারতে চেয়েছেন। তো এই যে উন্মত্ততা, এই উন্মত্ততা যারা করেন তারা তো সেলফ সেন্সরশিপ করতে বাধ্য করেন। তাদের সম্পর্কে যেন কোনো সমালোচনা লেখা না হয়, তাদের কোনো অন্যায় অপরাধ যেন তুলে ধরা না হয়, এটাই তো উদ্দেশ্য, ভয় দেখানো। তো সেটা কোনোভাবেই কোনো গণতান্ত্রিক সমাজে, মুক্ত সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এই আইন নিয়ে ভয় আর নজরদারি নিয়ে অনিশ্চয়তা, দুই মিলে সাংবাদিকতার ভিতর যে একটা দীর্ঘ মানসিক চাপ তৈরি হয়েছে, এক্ষেত্রে এটা কি স্ট্রাকচারাল সাইলেন্স বলে মনে হয়? এক ধরনের স্ট্রাকচারাল সাইলেন্স যদি আপনি বলেন, সেটা তো নিশ্চয়ই এই পেশার মধ্যে, এই শিল্পের মধ্যে ঢুকে পড়েছে। আপনি 17-18 বছর ধরে যখন অব্যাহতভাবে এই নিয়ন্ত্রণ বা নিপীড়নের মধ্যে, ভয়ের মধ্যে কাজ করেছেন, তখন আপনার অভ্যাস তো বদলে যেতে শুরু করেছে, এবং সেটা প্রাতিষ্ঠানিক অভ্যাস বা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেও ঢুকে পড়েছে। সেখান থেকে বেরিয়ে আসা তো রাতারাতি সম্ভব হবে না। আর যদি কেউ রাতারাতি বেরিয়ে আসতে চায় সবাই মিলে, তাহলে একটা বিশৃঙ্খলাও হতে পারে। আমরা দুটোই দেখেছি, সেই বিশৃঙ্খলার কিছুটা আছে, আবার কিছুটা এখনও সেই সেলফ সেন্সরশিপের ধারা সেটা বজায় আছে। দুটোই পাশাপাশি চলছে। গত 15 বছরে আমরা আসলে প্রেস ফ্রিডমের অবনতি দেখেছি। তো এই যে একই গোষ্ঠীর হাতে মিডিয়ার যে মালিকানা, সেই মালিকানা কাঠামোই কি মত প্রকাশের জায়গাটাকে সংকুচিত করছে বলে মনে হয়? সব সময় সংবাদপত্র যিনি প্রকাশ করেন, যার বিনিয়োগ, তিনি তো তার স্বার্থ রক্ষা করতে চাইবেন। খুব কম লোকই আপনি পাবেন, খুব কম বিনিয়োগকারী দেখা যাবে যারা জনস্বার্থে, শুধুমাত্র সমাজ সেবার জন্যে, দেশের সেবার জন্যে, জনগণের সেবার জন্যে তাদের অর্থ বিনিয়োগ করবেন। এটা খুব কম দেশেই ঘটে, খুব কম জায়গাতেই ঘটে। ফলে দেখা যায় যে যারা বিনিয়োগ করছেন তাদের এক ধরনের প্রভাব, এক ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা থাকে। তাদের স্বার্থের নিয়ন্ত্রণ বা তাদের স্বার্থের প্রতিফলন যাতে সেই সংবাদ মাধ্যমে সরাসরি না পড়ে বা প্রাধান্য বজায় রাখতে না পারে, সেই কাজটা করার দায়িত্ব সম্পাদকীয় প্রতিষ্ঠানের। সম্পাদকরা এইখানে একটা ভূমিকা গ্রহণ করেন, যে ভূমিকাটা ভারসাম্য রক্ষার, যে জনগণের স্বার্থ আবার তার মালিকের স্বার্থ, এই দুইয়ের মধ্যে যেন ভারসাম্য থাকে, কোনোভাবেই যেন জনস্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়, এই দিকটা দেখার দায়িত্ব সম্পাদকদের। এখন সেটা সব জায়গায় কি হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না। আমরা দেখি তো বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের যে মাধ্যম, সেটা টেলিভিশন হোক, রেডিও হোক, সংবাদপত্র হোক, দেখা যাচ্ছে সেখানে মালিক কর্তৃপক্ষের স্বার্থ প্রতিফলিত হয় বা স্বার্থের পক্ষে যায়, অথবা তাদের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে যায়, ব্যবসায়িক স্বার্থ বা অন্য কোনো স্বার্থে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে যায়। সেরকম সংবাদ প্রকাশ হচ্ছে নির্দ্বিধায়, এবং সেখানে কোনো স্বচ্ছতা নেই, সেখানে কোনো জবাবদিহিতা নেই। আমরা এমন বহু খবর দেখতে পাবো যে দেখা যাচ্ছে তৈরি পোশাক শিল্পের মালিক, তার বিরাট প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলো, এবং তার আবার গণমাধ্যমেও বিনিয়োগ আছে। তার যে গণমাধ্যম প্রতিষ্ঠান, সেই গণমাধ্যম প্রতিষ্ঠানে পোশাক শ্রমিকদের আন্দোলন হলে আপনি পোশাক শ্রমিকদের দাবি দেওয়ার যৌক্তিকতার পক্ষে কোনো লেখা পাবেন না, বা খবরের ক্ষেত্রেও দেখবেন যে এক ধরনের তীক্ষ্ণ বা পক্ষপাতিত্ব রয়ে গেছে। একই জিনিস আপনি দেখবেন যে ভোজ্য তেলের ব্যবসায়ী কিংবা ভোগ্য পণ্যের ব্যবসায়ী, যারা খুব বড় আকারের আমদানিকারক এবং বিতরণকারী, তাদের টেলিভিশন রয়েছে, তাদের পত্রিকা রয়েছে, সেখানে দেখবেন যে বাজারে যখন ভোগ্য পণ্যের সংকট হয়,
তখন ওই পত্রিকা বা ওই প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের পক্ষপাতমূলক খবর প্রচারিত হয়। তো এই যে মানে তথ্য বিকৃতি ঘটছে মালিকদের স্বার্থে, এটা তো কোনোভাবে কাম্য নয়, এবং সেটা সুস্থ সাংবাদিকতা বা সুস্থ গণমাধ্যম তার চর্চার প্রতিফলন ঘটায় না। আপনি মিডিয়া রিফর্ম কমিশনের প্রস্তাবনায় ওয়ান হাউস ওয়ান মিডিয়া নীতির কথা বলা হয়েছে। সেখানে এই নীতি বাস্তবায়ন না হলে কি বাংলাদেশে আদৌ এডিটোরিয়াল যে ইন্ডিপেন্ডেন্সি সেটা কি বাস্তবায়ন সম্ভব বলে মনে হয়? আপনি বলুন যে একই মালিকানাধীন প্রতিষ্ঠানের দুটি বাংলা পত্রিকা, একটি ইংরেজি পত্রিকা, দুটি টেলিভিশন চ্যানেল, একটি খেলা সংক্রান্ত বিশেষ চ্যানেল, আর একটা সংবাদ মাধ্যম হিসাবে সংবাদ প্রচার করে, একটি অনলাইন পোর্টাল, এরকম 4-5টি প্রতিষ্ঠান আছে। এই 4-5টি প্রতিষ্ঠানের প্রত্যেকটিরই আলাদা আলাদা সম্পাদক আছেন। তাদের সম্পাদকীয় সিদ্ধান্ত নেওয়ার যদি স্বাধীনতা থাকতো, তাহলে এই 5 প্রতিষ্ঠানে একই প্রতিবেদন দিনের পর দিন কি প্রকাশ হতে পারে? এবং সেটা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ভাষ্য, রাজনৈতিক কলাম কিভাবে সম্ভব? এটা সম্ভব তখনই যখন এখানে কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রণ থাকছে না, এখানে মালিকরা রাজনৈতিকভাবে কোনো সুবিধা নেওয়ার জন্যে বা কোনো পক্ষ অবলম্বন করার জন্যে এই কাজটা করছেন। তো এই ধরনের প্রতিষ্ঠান শুধু একটা না, এরকম কিন্তু আরও আছে। একাধিক গণমাধ্যমের মালিকানা, টেলিভিশন এবং সংবাদপত্র রয়েছে একই পরিবারের হাতে বা একই গোষ্ঠীর হাতে। একাধিক টেলিভিশন চ্যানেল যারা খবর প্রচার করে, 2 চ্যানেলই একই প্রতিষ্ঠানের মালিকানাধীন রয়েছে। তো এগুলো তো সুস্থ প্রতিযোগিতার পরিচয় বহন করে না, এবং এটা গণমাধ্যমের পরিবেশকে, সুস্থ প্রতিযোগিতার পরিবেশকে ক্ষুণ্ণ করছে, সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও নষ্ট করছে। সে কারণেই এটা হওয়া দরকার যে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি এটা ইমপ্লিমেন্ট করা দরকার। এটা আমাদের দেশের জন্যই যে শুধু আমরা বলেছি তা কিন্তু না, এটা সারা দুনিয়াতেই এখন সবাই এই প্রশ্নটা তুলছে যে গণমাধ্যমের মালিক কে, এবং গণমাধ্যমের ভূমিকায় মালিকানার প্রভাব কতটা থাকছে বা কি থাকছে, সেখানে স্বচ্ছতা জবাবদিহিতার প্রশ্নটা খুব গুরুতরভাবেই আসছে। বহু দেশে এখন নিয়ম হয়েছে, আইন হয়েছে যে যিনি টেলিভিশনের মালিক হবেন তিনি সংবাদপত্রের মালিক হতে পারবেন না, আবার যিনি সংবাদপত্রের মালিক হবেন তিনি সম্প্রচার মাধ্যমের মালিক হতে পারবেন না, অর্থাৎ রেডিও এবং টেলিভিশন দুটো মিলিয়েই। তো সেই ধরনের নিয়ম যদি উন্নত বিশ্বে থাকতে পারে, পাশ্চাত্যের উন্নত গণতন্ত্রগুলোতে থাকতে পারে, তাহলে আমাদের দেশে কেন আমরা সেটা অনুসরণ করব না? সে কারণেই গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে এই সুপারিশগুলো করা হয়েছিল। বিজ্ঞাপন, সরকারি প্রণোদনা আর লাইসেন্স নির্ভরতার যে অর্থনীতি, এটা কি মিডিয়াকে এমন একটা ফাঁদে ফেলেছে যেটা থেকে আসলে বের হতে না পারলে যে প্রেস ফ্রিডমের ব্যাপারটা যা স্লোগান হিসেবেই থেকে যাবে? সরকারি প্রণোদনার বিষয়ে যেটা হচ্ছিল যে আমরা সংবাদপত্রের ক্ষেত্রে দেখলাম যে সরকারের মিডিয়া তালিকাভুক্তিতে যত সংখ্যক সংবাদপত্র রয়েছে এবং তার যে প্রচার সংখ্যা দেখানো হয়েছে সর্বমোট, সেই প্রচার সংখ্যা যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে ঢাকা শহরে আজকে যে শিশু জন্মগ্রহণ করছে তাকেও একটা পত্রিকা কিনতে হতো, কিন্তু সেটা তো হয় না। ঢাকায় জনসংখ্যা 1,60,00,000 মতন সরকারি হিসাবে, যদি সেটা সত্য হতো তাহলে বাংলাদেশে 1,60,00,000 পাঠক অন্তত থাকতো সারা দেশ মিলিয়ে, ঢাকার বাইরে হলো। কিন্তু আসলে তো 10 লক্ষের বেশি কোনো পত্রিকা চলে না বাংলাদেশে। সব কটা পত্রিকার সার্কুলেশন ফিগার আমরা সংগ্রহ করেছি হকারদের কাছ থেকে, যে হকাররা কাগজ বিক্রি করে কত টাকা ওই কাগজকে ফেরত দিচ্ছেন, সেটার যে হিসাব, সেই নথি দেখেই আমরা নিশ্চিত হয়েছি যে সব কাগজ মিলিয়েও বাংলাদেশে 10 লাখের বেশি কাগজ দৈনিক ছাপা হয় না। তাহলে এই যে বাকি যে সংখ্যাগুলো দেখানো হচ্ছে কাগজে, এটা কেন দেখানো হয়? এটা দেখানো হয় যে প্রচার সংখ্যার ভিত্তিতে সরকার কিছু সুযোগ সুবিধা দেয় পত্রিকাগুলোকে। তার মধ্যে একটি হচ্ছে নিউজ প্রিন্ট আমদানির সুযোগ, সেখানে কিছুটা শুল্ক ছাড় আছে।
কম শুল্ক দিয়ে তারা নিউজ প্রিন্ট আমদানি করতে পারেন, যেখানে অন্য ব্যবসায়ীরা যেমন বই প্রকাশক কিংবা যেই যে পোস্টার ছাপানোর জন্য যে নিউজ প্রিন্ট লাগছে সেগুলোর জন্য যে নিউজ প্রিন্ট আসছে তার সাথে একটা পার্থক্য আছে। তো এই সংবাদপত্রের জন্যে নিউজ প্রিন্ট এনে শুল্ক ছাড় নিয়ে সেই নিউজ প্রিন্ট খোলা বাজারে বিক্রি করে দিয়ে কিছু পয়সা আয় করার একটা রাস্তা আছে। আবার আপনার প্রচার সংখ্যার দিক থেকে বেশি দেখালে সরকারি বিজ্ঞাপন নেওয়ার ক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায়, কারণ সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রচার সংখ্যার ভিত্তিতে 3 ধরনের ক্যাটাগরি করা আছে। প্রথম শ্রেণী, তারপরে দ্বিতীয় শ্রেণী, তারপরে তৃতীয় শ্রেণী, 3 ধরনের। এবং এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যে বিজ্ঞাপনের হার, যেই দর দেওয়া হয় সরকারি হিসাবে টাকা, তার প্রায় দ্বিগুণ হয়ে যায়। মানে দ্বিতীয় শ্রেণীর থেকে যদি প্রথম শ্রেণীতে উন্নীত হয় তাহলে যে প্রতি কলাম ইঞ্চিতে 400 টাকা পেত সে 900 টাকা পেয়ে যাবে, প্রায় এইরকম ডিফারেন্স হয়। তো সেই কারণে মিথ্যা ঘোষণা দিয়ে এই সার্কুলেশনের ফিগারগুলো, প্রচার সংখ্যাগুলো সরকারের নথিতে তালিকাভুক্ত করা আছে। এইখানে উভয় পক্ষই দুর্নীতিতে জড়িত। সরকারি কর্মকর্তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়, আর যারা দেন তারাও কম যান না, তারাও এই দুর্নীতিতে জড়িত। ফলে মানে আপনার বিজ্ঞাপন নেওয়ার জন্য যে অসততা আশ্রয় নেওয়া হচ্ছে, অসততার, সেটার কারণে সরকারের কাছে কিন্তু তাদের বাধা পড়ে যেতে হয়। এবং সরকারের কাছে তারা যখন বাধা পড়ে যান তখন সরকারের বিভিন্ন সময়কার বিভিন্ন অনুরোধ, উপরোধ, কখনো কখনো ভয়ভীতি, সবগুলোর কাছেই তাদের আত্মসমর্পণ করতে হয়। এবং এটা অবশ্যই সংবাদ মাধ্যমের বা সংবাদপত্রের স্বাধীনতার জন্য একটা বড় হুমকি। কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছিল যে এই হিসাব জালিয়াতি এটা দূর করতে হবে, এবং এটা দূর করার জন্য একটা বিশ্বাসযোগ্য পদ্ধতি এখানে প্রয়োগ করা দরকার, অনুসরণ করা দরকার। এবং এই বিশ্বাসযোগ্য পদ্ধতিটা অবশ্যই তাতে স্বচ্ছতা থাকতে হবে এবং জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে। স্বচ্ছতা কিভাবে সম্ভব? আপনার নিয়মিত এই প্রচার সংখ্যার নিরীক্ষা করতে হবে যে আসলে কত ছাপা হচ্ছে এবং আসলে কত বিক্রি হয়েছে। প্রেসে যে ছাপার বিক্রির হিসাব নিয়ে দুটো মিলিয়ে এই নিরীক্ষাটা করা হবে। নিরীক্ষা কারা করবেন? নিরীক্ষা করার জন্যে এই শিল্পের সমস্ত প্রতিনিধি, সেটা মালিকদের প্রতিনিধি, সাংবাদিকদের প্রতিনিধি, কর্মচারীদের প্রতিনিধি, তারা যেমন থাকবেন, ঠিক তেমনি সাধারণ নাগরিক যারা পাঠক তাদের প্রতিনিধিও থাকতে হবে। সিভিল সোসাইটির বিভিন্ন সংগঠন রয়েছে নাগরিক সমাজে, সেই সমস্ত সংগঠন থেকে প্রতিনিধি থাকতে পারে। বিশেষজ্ঞদের, যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সাথে জড়িত কিংবা এই গণমাধ্যম নিয়ে গবেষণা করেন, এরকম ব্যক্তিদেরও এখানে সম্পৃক্ত করতে হবে। বিজ্ঞাপন দান যারা, সেই বিজ্ঞাপন দাতারা বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে বিজ্ঞাপন দেন, বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধি থাকতে হবে। তাহলে এখানে এক ধরনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। আমরা সেভাবে এই নিরীক্ষা পদ্ধতিটা সংস্কার করতে বলেছি, কিন্তু সরকার সেদিকে আগায়নি। আবার আমরা এটাও বলেছি যে প্রতিটি সংবাদপত্র প্রতিষ্ঠান তারা বছর শেষে যে আয়কর দেন, সেই করটা তো একটা তাদের আয়ের উপরে ভিত্তি করে দেন। কোনো প্রতিষ্ঠানের আয় যদি 1 কোটি টাকা না হয় বছরে, তাহলে তিনি নিশ্চয়ই 1 কোটি টাকার উপরে কর দেবেন না। বেশি কর হবে না, সে বেশি কর তো উনি দেবেন না। সুতরাং কে কত কর দিয়েছেন প্রতি বছরে, সেই কর দেবার ছাড়পত্র বা সার্টিফিকেট রাজস্ব দপ্তর থেকে নিয়ে এসে জমা দিতে হবে, এবং সেটা দেখে যাচাই করা হবে তার সাথে তাদের প্রচার সংখ্যার সঙ্গতি আছে কিনা। এই পদ্ধতিগুলোর কথা আমরা বলেছিলাম। তাহলে এখান থেকে দুর্নীতিটা দূর হতো এবং স্বাভাবিকভাবেই একটা সুস্থ প্রতিযোগিতায় আসতে পারত। এবং এই পদ্ধতি যেটা এখন আছে, এটা সবচাইতে বড় দুর্বলতা হচ্ছে ভুয়া কাগজ, যেগুলো 365 দিন প্রকাশিত হয় না। সপ্তাহে কোনো একদিন যেদিন বিজ্ঞাপন তারা জোগাড় করতে পারেন সেদিন কেবলমাত্র প্রকাশিত হয়। তারা বিজ্ঞাপন নিয়ে যাচ্ছেন। এতে করে মূলধারার বড় বড় পত্রিকাগুলো, ভালো পত্রিকাগুলো, যারা সত্যিকারভাবে ভালো করতে চায়, তারা বঞ্চিত হচ্ছে,
তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা এই শিল্পের জন্য মোটেও ভালো কিছু নয়, বরং অত্যন্ত ক্ষতির কারণ হচ্ছে। সেই ক্ষতিটা দূর করার জন্যও আমরা বলেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে এখনও সেটা কিছু হয়নি। সেটা কি হবে পরবর্তীতে বলে আপনার মনে হয়? পরবর্তী সরকার আসলে পরবর্তী সরকার সাথে সেটা দেন দরবারের উপরে নির্ভর করবে। আর তার চাইতেও বড় কথা, আমি আগেই বললাম যে এই শিল্পের মধ্যেই অনেকে আছেন যারা এই দুর্নীতির আশ্রয় নিয়ে এই সুযোগ সুবিধা নিচ্ছেন। তারা তো চাইবেন না, তারা তো বিরোধিতা করবেন। তো তাদের সেই বিরোধিতা মোকাবিলা করতে অন্যরা কতটা ঐক্যবদ্ধ হবে, সাহসী হবে, তার উপরে নির্ভর করবে জিনিসটা। এই সরকারের সময় এটা করার সবচাইতে বড় সুযোগ ছিল, সেই সুযোগ এই সরকার হেলায় হারালো। মিডিয়া রিফর্ম কমিশনের প্রস্তাবনায় টিআরপি ম্যানিপুলেশনের কথা এসেছে, যে এটা কি টিআরপি ম্যানিপুলেশনটা কি আসলে শুধু মার্কেট ফ্রড, নাকি এটা রাজনৈতিকভাবে একটা সেফ ন্যারেটিভ পপুলার দেখানোর একটা স্ট্র্যাটেজি হিসেবে কাজ করছে? এটা আপনার কমার্শিয়াল ফ্রডই আমি বলবো। কারণ রাজনৈতিকভাবে যারা যতগুলো চ্যানেল ছিল এই আওয়ামী লীগের 15 বছর বা 17 বছরে, তারা কেউই তো সরকারি দলের বাইরে কেউ ছিল না। তাদের সবারই সরকারি দলের সাথে যোগসাজশ ছিল, যোগসূত্র ছিল, এবং সেই যোগসাজশের কারণেই কিন্তু তারা লাইসেন্স পেয়েছেন। সুতরাং তাদের রাজনৈতিক স্বার্থ থেকে তারা এটা ম্যানিপুলেট করবেন, এটা মনে হয় না। এখানে ম্যানিপুলেট করার কারণটা ছিল পুরোপুরি বাণিজ্যিক স্বার্থে। কেউ কেউ বাড়তি বাণিজ্যিক সুবিধা নিতে চেয়েছেন এবং সেই কারণে প্রভাব খাটিয়ে এখানে ম্যানিপুলেশনটা হয়েছে। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই ম্যানিপুলেশনের অংশীদার সরকারি প্রতিষ্ঠান নিজেই। তারা এই টিআরপি মনিটরিং করার দায়িত্ব নিয়েছিল এই যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, কিন্তু যেভাবে নির্ভরযোগ্য টিআরপি পাওয়া সম্ভব ছিল সেটা তারা করতে পারেনি। তারা যা করবে বলেছিল সেটা করেনি, এবং ফলে এই টিআরপি ব্যবস্থায় সমস্যা রয়ে গেছে। এটাও ওই পত্রিকার প্রচার সংখ্যার মতোই। এইখানে ভুয়া দর্শক সংখ্যার একটা ধারণা, একটা ভিত্তি তৈরি করা হয়েছে, এবং সেটা মোটেও নির্ভরযোগ্য নয়। মিডিয়া সংস্কার কমিশনে কাজ করার সময় আপনি সবচেয়ে বাধা অনুভব করেছেন কোথায়? রাষ্ট্রীয় ব্যুরোক্রেসি, সরাসরি রাজনৈতিক চাপ, নাকি মিডিয়া মালিকদের যে স্বার্থ, নিজস্ব স্বার্থ? আমার মনে হয় না যে আমি তেমন কোনো চাপের মুখে ছিলাম। আমি অন্তত সেই রকম চাপ অনুভব করিনি। সরকারের দিক থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হয়েছে, কিন্তু আমলাতন্ত্র কোথাও কোথাও বাধা তৈরির চেষ্টা করেছে, দ্রুত সহযোগিতা দেয়নি, মানে দীর্ঘসূত্রিতার কারণে হয়তো তথ্য পেতে আমাদের দেরি হয়েছে, এরকম ঝামেলা হয়েছে বেশ কয়েক জায়গায়। তো এটা মূলত আমলাতন্ত্রের সমস্যা। আমি সরকারের যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যে উপদেষ্টারা আছেন তাদের দিক থেকে আমি কোনো আন্তরিকতার ঘাটতি দেখিনি। তো সেটা আমি বলবো না। আর মালিকরা যদি বলেন, সম্পাদক কিংবা সাংবাদিক ইউনিয়ন, তাদের কারো দিক থেকেই কোনো ধরনের অসহযোগিতা বা বাধা আমরা পাইনি। আমরা সবার তরফ থেকেই সহযোগিতা পেয়েছি। যে স্বাধীন মিডিয়া কমিশনের কথা বলা হচ্ছে, সেটি আসলে বাস্তবে কীভাবে রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে পারে? স্বাধীন গণমাধ্যম কমিশন আমরা যেভাবে সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করেছি, যদি সেভাবে কমিশন গঠন করতে পারে সরকার, সেটা যে সরকারই হোক, বর্তমান সরকার কিংবা ভবিষ্যতের রাজনৈতিক সরকার, তাহলে সেই কমিশন স্বাধীনভাবেই কাজ করতে পারবে। সেখানে কোনো বাধা তৈরি হওয়ার কথা না। কিন্তু কমিশন গঠনের ক্ষেত্রে যদি আমাদের সুপারিশ অনুযায়ী পন্থা অনুসরণ করা না হয়, কোনোভাবে সেখানে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় বা সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়, তাহলে ওটা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। দুভাবে এখানে সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। একটা হচ্ছে কমিশন গঠনের ক্ষেত্রে যে বাছাই প্রক্রিয়া, সেই বাছাই প্রক্রিয়ায় আমলাদেরকে দিয়ে বাছাই করানো। যখন আমলাদেরকে দিয়ে বাছাই করা হবে, তখন রাজনৈতিক কর্তৃপক্ষ অর্থাৎ প্রধানমন্ত্রী যাদেরকে চাইবেন, আমলাদের কাছে তাদের তালিকা পৌঁছে যাবে এবং আমলারা সেই তালিকা অনুযায়ী মনোনয়ন দিয়ে কমিশন গঠন করবেন। তাতে করে ওটা দলীয় নিয়ন্ত্রণেই চলে যাবে, যেভাবে আওয়ামী লীগের আমলে হয়েছে। আরেকটিভাবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব সরকারের, সেটা হচ্ছে যদি এটা সরকারি অর্থের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়। এখন সরকারি অর্থের উপরে পুরোপুরি যদি নির্ভরশীল হয়, তাহলে সরকার
বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে টাকা ছাড় করতে গেলেই তার বিনিময়ে কোনো না কোনো সুযোগ গ্রহণ করবে এবং তার প্রভাব খাটাবে। সুতরাং সেখানে ওই কমিশনের স্বাধীনতা খর্ব হবে। আমরা বলেছি তাই যে এই স্বাধীন গণমাধ্যম কমিশন করলে তার অর্থায়নে এই শিল্প খাতের অংশীজনদের ভূমিকা থাকতে হবে। একটা কাগজ যখন 15 টাকায় বিক্রি হয়, সেই 15 টাকার যদি 50 পয়সাও ওই কমিশনে জমা পড়ে, যে তারা কমিশনের জন্য অর্থায়নে এই 50 পয়সা যাবে। টেলিভিশনের বিজ্ঞাপনে প্রতি মিনিটের আয় যদি 20,000 টাকা হয়, তার 1,000 টাকা যদি এই কমিশনের তহবিলে যায়, তাহলে কমিশনটা এই শিল্পের উপরে নির্ভরশীল হয়ে একটা স্বনিয়ন্ত্রণের প্রতিষ্ঠানে পরিণত হতে পারবে। তা না হলে প্রতি বছরের বাজেটের জন্যে সরকারের মুখাপেক্ষী হয়ে থাকা 1 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা খরচ করতে গেলে সরকারের আগে অনুমতি নিতে হবে আমলাদের। এই পর্যায়ে যদি চলতে থাকে এই পর্ব, তাহলে এটা কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আমরা 24-এর আন্দোলনে দেখেছি যে মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই হিসেবে যদি গত 15 বছরের রেজুমে নিয়ে বলি, যে বিটিভির ক্ষেত্রে আমরা দেখতাম যে বাতাবি লেবুর বাম্পার ফলন হিসেবে বিটিভিকে বলা হতো, যে বিটিভি আর বেতার কি সত্যিকারের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার হিসেবে কাজ করতে পারে, নাকি জন্মগতভাবে এটা হচ্ছে স্টেট প্রোপাগান্ডা স্ট্রাকচারের মধ্যে আটকে রয়েছে? জন্মগতভাবে অবশ্যই এটা রাষ্ট্রীয় প্রচার মাধ্যম হিসাবে সরকারের নিয়ন্ত্রণে রয়ে গেছে এবং এখনও তার থেকে পরিবর্তনের কোনো আলামত আমরা দেখছি না। প্রশ্ন হচ্ছে যে এই প্রচার মাধ্যমগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার বিষয়ে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা কী, তাদের দৃষ্টিভঙ্গি কী, সেটা একটা গুরুতর প্রশ্ন। আমি এই বর্তমানের যে অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যেও 2-1 জনের মুখে শুনেছি যে তারা বলেছেন, না, রাষ্ট্রের তো একটা প্রচার মাধ্যম থাকা দরকার, কারণ আমাদের সরকারের কথা কে প্রচার করবে? আপনারা তো খালি বিরোধী দলের কথা প্রচার করেন, খালি ভুল ত্রুটিই ধরতে থাকেন সরকারের, তো সরকারের বক্তব্য প্রচার করতে হবে না? এটাই হলো রাজনৈতিক মন মানসিকতা, রাজনৈতিক দলের যে রাজনৈতিক নেতারা, তাদের মন মানসিকতার প্রতিফলন। তারাও ওটাই মনে করেন যে সবাই তো আমাদের সমালোচনা করবে, তো তাহলে আমাদের কথা কে প্রচার করবে? সুতরাং রাষ্ট্রীয় একটা টেলিভিশন বা একটা রাষ্ট্রীয় বেতার প্রচার মাধ্যম থাকা দরকার। এখানেই হচ্ছে ভ্রান্তি। সরকারের খবর কি বেসরকারি মাধ্যমে টেলিভিশন বা রেডিওতে যায় না? নিশ্চয়ই প্রচার হয়, সব সময়ই প্রচার হয়, কিন্তু সেই প্রচারের ক্ষেত্রে ভারসাম্য, সেই প্রচারের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সেই প্রচারের ক্ষেত্রে জনস্বার্থ, সেই প্রচারের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাত, এগুলো সব কিছু দেখার দায়িত্ব, সম্পাদকীয় দায়িত্ব সম্পাদকদের রয়েছে এবং তারা তার বিচারেই সিদ্ধান্ত নেন কি প্রচার হবে অথবা প্রচার হবে না। রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে সেই বিচার বিবেচনাগুলো প্রযোজ্য হয় না। এখানে মন্ত্রী কি বলছেন, মন্ত্রীর নির্দেশনাই প্রধান, তারপরে আসে আমলাদের নির্দেশনা। আপনি দেখবেন সরকারি বেতারে বা সরকারি টেলিভিশনে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, তারপরে তথ্যমন্ত্রী, এরপরে দলের মহাসচিব যিনি থাকেন ক্ষমতাসীন দলের, তার বক্তব্য, তারপরেই দেখবেন যে তথ্য সচিবের বক্তব্য একটা, কিংবা মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য। এক ধরনের হায়ারার্কি তৈরি করাই আছে এবং এর বাইরে তখন কখনো তারা বেরোয় না। তো এটা তো চলতে পারে না। এই টেলিভিশনের জন্য বা দেশের নাগরিকরা কর দেন, সেই করের টাকায় টেলিভিশন চলে। তো সেখানে এক পক্ষের ভাষ্য কেন প্রচারিত হবে? সেখানে কেন সব পক্ষের মতামতের প্রতিফলন হবে না? সেখানে কেন রাজনৈতিক বিতর্ক হবে না? সেখানে কেন গণতান্ত্রিক চর্চা হবে না? গণতন্ত্রের প্রতিফলন পুরো মাত্রায় আমরা দেখব না। সেখানে আপনি সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য পুরোটা দেখাবেন, কিন্তু বিরোধী দলীয় নেতার বক্তব্য দেখাবেন না, কিংবা বিরোধী দলের কোনো সংসদ সদস্যের বক্তব্য পুরোটা প্রচার করবেন না। এটা তো হতে পারে না। তো সেই কারণেই এই সরকারি প্রচার মাধ্যমের ধারণা এখান থেকে বেরিয়ে আসা দরকার। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম যদি রাষ্ট্র গণতান্ত্রিক হয়, তাহলে গণতন্ত্র সম্মতভাবেই সেটা পরিচালিত হওয়া দরকার এবং সে কারণেই বেতার এবং টেলিভিশন এই দুটোরই স্বায়ত্তশাসন প্রয়োজন। একই সাথে আমরা বাংলাদেশ সংবাদ সংস্থা, যেটা রাষ্ট্রীয় আরেকটি প্রতিষ্ঠান, সেটারও স্বায়ত্তশাসনের কথা বলেছি এবং এই স্বায়ত্তশাসনের ক্ষেত্রে
আমরা বলেছি এই 3টে প্রতিষ্ঠানকে একই পরিচালনা পর্ষদের অধীনে নিয়ে এসে একটি প্রতিষ্ঠানে পরিণত করে এটাকে কাজে লাগানো উচিত। তা না হলে যেভাবে অর্থের অপব্যয় হচ্ছে, সেই অর্থের অপব্যয় অর্থহীন হয়ে পড়ে। আপনি একই সংবাদ বেতারে একজন লিখছে, টেলিভিশনে একজন লিখছে, বাসসে একজন লিখছে, 3 জায়গায় আপনি খরচ করছেন। এই খরচের তো কোনো প্রয়োজন নেই। এখন বাসসের খবর আপনি টেলিভিশনকে দিতে পারেন, বেতারকে দিতে পারেন, এবং তারা সেই খবরই প্রচার করতে পারে, করেও এখন তারা। কিন্তু পুরোপুরি ওইটাকে এই সমন্বিত সম্প্রচার মাধ্যমের, সম্প্রচার প্রতিষ্ঠানের বার্তাকক্ষ হিসাবে ব্যবহার করার সুযোগ রয়েছে, এবং সেটাই হবে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার। আমরা সেই কারণে সুপারিশ করেছিলাম যে এই 3টি প্রতিষ্ঠানকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক, এবং সেই জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন দেওয়া হোক। তারা স্বাধীনভাবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে, এবং সেখানে এটা গণতন্ত্রের জন্যে সহায়ক হবে, গণতান্ত্রিক বিতর্ককে যথাযথভাবে প্রতিফলিত করবে। মূলধারার মিডিয়াকে পাশ কাটিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক একটা সাংবাদিকতার চর্চা আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে মানুষ কি ট্রুথ খুঁজছে, নাকি কনফার্মেশন অফ বিলিফটা এখানে বেশি কাজ করছে বলে মনে হয়? আপনার কথাটা একটু সংশোধন দরকার। সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সংবাদ মাধ্যম হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে, হ্যাঁ আপনি বলতে পারেন নাগরিক সাংবাদিকতা হতে পারে, নাগরিক সাংবাদিকতার এটা একটা ফর্ম। কিন্তু সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে সেটা সত্য প্রচারের চাইতে আপনার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত চিন্তা, সেটার প্রতিফলনটাই বেশি ঘটছে। অর্থাৎ আপনি যেটাকে বললেন যে ট্রুথ প্রচারের চাইতেও কনফার্মেশন অফ বিলিফ, নিজের বিশ্বাসটার সমর্থন খোঁজা, সেটাই ঘটছে আসলে। এটা ঘটার কারণটা খুব স্পষ্ট। আপনার সংবাদ মাধ্যমে যে কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে একটা সম্পাদকীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা যায়। একটা বার্তাকক্ষ থাকে, পেশাদার সাংবাদিকরা সেই তথ্যের সত্যাসত্য যাচাই করেন, এবং সেই তথ্যের পটভূমি কী ছিল সেটা বিশ্লেষণ করেন বা সেটা জানান, আর এই তথ্যের পরিণতিতে কি হতে পারে। অর্থাৎ একটা ঘটনা ঘটলেও সেই ঘটনায় নাগরিক হিসাবে, সাধারণ নাগরিকের আমার কি আসে যায় বা আমার উপর এর প্রভাব কি, সেটা জানার আগ্রহ থেকেই তো আমি তথ্য জানতে চাই। সুতরাং সেই ব্যাখ্যাটাও কিন্তু আসে। তো এই কাজগুলো করেন পেশাদার সাংবাদিকরা বার্তাকক্ষে বসে। আর আপনি যখন ওয়ান ম্যান ওয়াগান হিসাবে একটা সংবাদ মাধ্যম হিসাবে নিজেকে দাবি করছেন, তখন কে এই প্রক্রিয়াগুলো দেখছে? কেউ দেখছে না তো। দ্বিতীয় কোনো দ্বিতীয় চোখ জোড়া কি সেটা তথ্যের সত্যাসত্য যাচাই করছে না। আপনি একাই করছেন। আপনি হয়তো ভাবছেন যে না, আমি তো 2টো সোর্স থেকে এটার সত্যাসত্য নিশ্চিত করেছি। সেটা যথেষ্ট নয়। সেখানে ভ্রান্তি থাকার সম্ভাবনা আছে, ভুল থাকার সম্ভাবনা আছে, বিভ্রান্তি তৈরির সম্ভাবনা থাকবে, এবং এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে আমরা যে তথ্য পাচ্ছি সেই তথ্য যথাযথ নাও হতে পারে। আমি বলবো না যে সঠিক নয়, কখনো কখনো সত্য, কখনো কখনো সঠিক। কারণ অনেক খবরই দেখা যায় যে প্রথম সোশ্যাল মিডিয়াতে আসছে কোনো একটা ঘটনা, আপনি চোখের সামনেই দেখলেন একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, আপনি সাথে সাথে তার ছবি তুলে দিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিতে পারছেন, হতাহতের সংখ্যাও হয়তো দিয়ে দিতে পারছেন। কিন্তু তারপরে ঘটনার গভীরে যে কোত্থেকে কী হলো, কেন হলো, কিভাবে হলো, তখন সময় কয়টা ছিল, এর পরে কি হতে পারে, এত কিছু তো আপনি জানতে চাচ্ছেন না। আপনি সোশ্যাল মিডিয়ায় সবার আগে তথ্যটা দেওয়ার জন্য আপনি ঘটনা ঘটেছে বলে তথ্যটা দিয়ে দিচ্ছেন। এইটা সবসময় সঠিক চিত্রটা তুলে ধরে না, খণ্ডিত চিত্র তুলে ধরে। এবং আমাদের বিপদটা হচ্ছে ওখানেই যে আমরা জনগণকে, ভোক্তাকে, খবরের ভোক্তা যে, তাদেরকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খণ্ডিত তথ্য দিয়ে বিভ্রান্ত করছি, এবং তা বিপদ বাড়াচ্ছে। আপনার লেখায় লেজি জার্নালিজম নিয়ে আপনি লিখেছেন যে এখানে ক্ষমতার কাছে কঠিন প্রশ্ন না করার যে প্রবণতা, এটা নিয়ে বলেছেন। এই প্রবণতা কি ভয়ের কারণে, নাকি আমাদের নিউজ রুম সংস্কৃতির কোনো গভীর কাঠামোগত দুর্বলতার প্রতিফলন বলে মনে হয়? সম্ভবত এই আলোচনার গোড়ার দিকে কিছুটা করেছি যে দীর্ঘ 15 থেকে 17 বছর যদি আমরা ধরি, এই সময়ের সংবাদ মাধ্যমগুলোতে যেই ধরনের
ভীতির পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল, তাতে তো আমাদের অভ্যাসে পরিবর্তন হয়েছে, বার্তা কক্ষগুলোর চর্চায় পরিবর্তন হয়েছে, এবং সেটা রাতারাতি শুদ্ধ হয়ে যাবে না। এখনও সেই চর্চার ধারাবাহিকতা চলছে। সুতরাং ওই কারণে অনেকেই সব কিছু খতিয়ে দেখতে চান না। আর একটা বড় বিষয় যেটা আমাদের, সেটা হচ্ছে যে আমরা সাংবাদিকতায় এটা প্রশিক্ষণের সমস্যা, এটা আমাদের শিক্ষার সমস্যা, মৌলিক শিক্ষার, মানে আমি সাংবাদিকতা পেশা না, সাধারণভাবে শিক্ষার সমস্যা। আমাদের শিক্ষা কি আমাদেরকে যথেষ্ট পরিমাণে কিউরিয়াস করে তোলে? আমরা কি সবসময় জানতে চাই এইটা কেন হলো? আমরা শুধু জানি যে শুনলাম, পড়লাম, মুখস্থ করলাম যে এটা হয়েছিল, কিন্তু কেন হয়েছিল, তার কি কি কারণ ছিল, এটা না হলে আর কি হতে পারত, এসব প্রশ্ন কি আমরা করি? সাধারণভাবে করি না। এই যে শিক্ষার এই যে দুর্বলতা, সেই দুর্বলতা কিন্তু আমাদের বার্তা কক্ষগুলোতে এসে পৌঁছেছে, এবং আমাদের এই ছাত্রছাত্রীরাই যারা এখন সাংবাদিকতা করছেন, তারা যথেষ্ট জিজ্ঞাসু মন নিয়ে কাজ করেন না। কেন এটা ঘটলো, তারপর কি, আমার কি, এই প্রশ্নগুলো কিন্তু তারা করেন না। ফলে অনেক সময় ওই যে লেজি জার্নালিজম, একটা তথ্য এসছে, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও, খবরটা সবার আগে দিতে হবে, সেটাও একটা তাড়া। সবার আগে খবরটা প্রচার করতে পারলে সবাই, মানে পাঠক দর্শক বেশি পাবো, সেটাও একটা আকর্ষণ। এগুলো যথার্থ নয়। সাংবাদিকতা পেশাদারিত্বের সাথে করতে হলে আমাদেরকে ভাবতে হবে, চিন্তাশীল হতে হবে, এবং প্রশ্ন করতে জানতে হবে। প্রশ্ন করার মধ্য দিয়েই সঠিক তথ্য যথাযথভাবে উপস্থাপন সম্ভব হবে, এবং সেটাই দায়িত্বশীল সাংবাদিকতা। একদম শেষের দিকে, আপনি বিবিসিতে দীর্ঘদিন কাজ করেছেন, তো সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে দেখলে আপনার কাছে সবচেয়ে বড় পার্থক্যটা কি মনে হয়? যে এটা শুধু বিবিসি না, দেখেন আমি সাংবাদিকতা যখন শুরু করেছি, তখন আমরা বলি, এটাকে খুব রসিকতা করে বলি যে প্রস্তর যুগের সাংবাদিকতা। কারণ তখন ওই টাইপ সেট করে করে অক্ষর সাজানো হতো, এবং তারপরে স্টোনে দাঁড়িয়ে পেজ মেকআপ করা হতো। সেই টাইপ সেটিংগুলো সাজিয়ে, কলাম সাজিয়ে, হেডলাইন ওইভাবে বসিয়ে পত্রিকা ছাপা হতো। সেই সময় পত্রিকায় সাংবাদিকতা করেছি। সেখান থেকে উত্তরণ ঘটেছে কম্পিউটারাইজড এবং ইন্টারনেট নির্ভর, এমনকি এখন ঘরে বসে কপি লিখে পাঠিয়ে দেওয়া যাচ্ছে এবং সেটা পাবলিশড হচ্ছে পত্রিকায়। আবার সম্প্রচার মাধ্যমের ক্ষেত্রেও আমি যখন সাংবাদিকতা শুরু করি, আমি বিবিসিতে যাওয়ার আগে এখানে বাংলাদেশ বেতারেও খবর পড়তাম। তো তখন আমরা ব্যবহার করতাম ম্যাগনেটিক স্পুল, রেকর্ড হতো ফিতায়, এবং সেই ফিতা কখনো কখনো এডিট করতে হতো, এবং সেই এডিট করাটা খুব কঠিন ছিল। একটা শব্দ এদিক ওদিক করার জন্যে ঘন্টার পর ঘন্টা হয়তো সময় চলে যেত, কারণ ওইটা এডিট করা এত সহজ না। এখন যেভাবে কম্পিউটারে আপনি একেবারে খুব সূক্ষ্মভাবে সম্পাদনা করতে পারেন, সেটা হয় না। সেই উত্তরণটাও আমি দেখেছি যে স্কুল থেকে আমরা ডিজিটাল মাধ্যমে যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশনের পুরো প্রক্রিয়াটা আমার অভিজ্ঞতার মধ্যে আছে। আমি বাংলা সাংবাদিকতা থেকে ইংরেজি সাংবাদিকতায় গেছি, দেশীয় সাংবাদিকতা থেকে আন্তর্জাতিক সাংবাদিকতায় গেছি। সো অনেকগুলো রূপান্তর আমার প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে, মানে আমি সেই সৌভাগ্যের অধিকারী। আন্তর্জাতিক মাধ্যম বলতে বিবিসিতে যেমন আমি কাজ করেছি, তেমন জাতিসংঘ রেডিওতেও আমি কাজ করেছি। সুতরাং সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, এগুলো সবগুলো মাধ্যমেই আমার কাজ করার অভিজ্ঞতা এবং সুযোগ হয়েছে। টেলিভিশনের কাজ করার ক্ষেত্রে ধরেন বাংলাদেশে অডিয়েন্স শো যদি বলেন, নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে বাংলাদেশ সংলাপ, বিবিসির, যেটা কয়েক বছর ধরে বাংলাদেশে চলেছিল, সরাসরি শ্রোতাদের উপস্থিতিতে শ্রোতারা প্রশ্ন করছেন আমাদের প্যানেলিস্টদের কাছে এবং প্যানেলিস্টরা তার উত্তর দিচ্ছেন। এ ধরনের অনুষ্ঠান এখনও কেউ করে না, কারণ করার সাহস ততটা পায় না, কারণ সেখানে বিশৃঙ্খলা হতে পারে, সেখানে বিব্রতকর প্রশ্ন আসতে পারে, সেখানে পরিস্থিতি উপস্থাপকের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। এত ঝুঁকি নিয়ে কেউ কিছু করতে চান না। সহজভাবে জাস্ট
স্টুডিওতে, এখানে যেমন আমরা দুজন বসে আলাপ করছি, এরকম 3-4 জন একটা সেটিংয়ে বসে নিয়মিত টকশো করছেন। এর বাইরে কিন্তু কোনো সৃজনশীল প্রোগ্রাম আমরা এখনও বাংলাদেশের দেখি না খুব একটা টেলিভিশনে। কিন্তু সেই সৃজনশীল প্রোগ্রাম আমরা কিন্তু করেছি, বিবিসিতে করার সুযোগ হয়েছে। তো সুতরাং আমি অভিজ্ঞতার দিক থেকে বলবো যে আমি আসলে সব মাধ্যমে বেশ কতগুলো বড় ধরনের রূপান্তর এগুলো প্রত্যক্ষ করার, সেগুলোর অংশীদার হওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। এবং আমি ধারণা করি যে বাংলাদেশেও খুব দ্রুত যেই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই পরিবর্তনের গতি আরও বাড়বে। আমরা জানি না আন্তর্জাতিক পরিসরেও যে টেলিভিশন, সংবাদপত্র কিংবা অনলাইন মাধ্যম এখন যেভাবে আছে, আগামী 5 বছর পরে সেটা এভাবে থাকবে কি না। বাংলাদেশেও সেই দিকেই ধাবিত হবে, কারণ আমরা তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, পৃথিবীর মধ্যে পৃথিবীরই অংশীদার। তো সুতরাং প্রযুক্তির পরিবর্তনের দিকে নজর রাখতে হবে, নিজেদেরকে সেভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে, খাপ খাইয়ে নিতে হবে, তাহলেই আমরা সাংবাদিকতায় টিকে থাকতে পারবো। তবে সাংবাদিকতার মূল নীতিতে কখনো আপোস করা যাবে না, সেটা হচ্ছে পেশাদারিত্বের সাথে আমি সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরব, জনস্বার্থে সাংবাদিকতা করব। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের পর্বটি দেখার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।